ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ল্যান্ডলয়েড ক্লাসের আজকে এটি দ্বিতীয় ক্লাস এবং ইন্ট্রোডাক্টরি ক্লাসেরও একটি দ্বিতীয় ক্লাস। তো ইন্ট্রোডাক্টরি পার্টি আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখেছি সেটি হচ্ছে ল্যান্ডের কিছু ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো আমরা জেনেছি, ল্যান্ডের ডেফিনেশন জেনেছি, এছাড়া আমরা ল্যান্ড ল কাকে বলে সেটি জেনেছি। তো এগুলো ছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় গত ক্লাসে আলোচনা করতে পারিনি, সেটি হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যান্ডলয়েড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের আজকের যে ল্যান্ড ল আপনারা দেখছেন এবং পড়ছেন, এই ল্যান্ড লটা কীভাবে আসলো, এই ল্যান্ড লয়ের হিস্ট্রি কী, আজকের ল্যান্ড লয়ের যে কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, কিছু ফান্ডামেন্টাল টার্মস আছে, এগুলো কিভাবে আসলো, এগুলো হিস্ট্রি যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে এগুলো কীভাবে আসছে। তো সেটি আজকে জানাবার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন, শুনবেন এবং ভালো করে বোঝবার চেষ্টা করবেন। তো হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যান্ড ল ইন বাংলাদেশকে যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে আজকের যে ল্যান্ড ল এটি হঠাৎ করেই আসেনি, এটি বিভিন্ন সামাজিক পরিবর্তন এবং সোশ্যাল চেঞ্জ এইভাবে কিন্তু ধীরে ধীরে আসছে। তো এই সোশ্যাল চেঞ্জগুলো মূলত আমরা বাংলা, বিহার, উড়িষ্যা এই পটভূমিগুলোই আমরা কিন্তু আলোচনায় আনব। তো আমরা এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি বুঝতে হয় আমাদের 8টি রিজিমে আমরা কিন্তু মোটামুটি ভাগ করব, যে 8টি শাসনকাল, হ্যাঁ, বিভিন্ন সময়ে। তো 8 মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিমস সিন্স 1500 BC। তো আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্লাইডে যে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ ল্যান্ড ল ইন বাংলাদেশ এবং 8 মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিমস সিন্স 1500 BC। তো এখন আপনারা দেখেন যে এখানে মোট 8টি শাসনকাল আছে। একটি হচ্ছে বিফোর দ্য আরিয়ান্স এবং আরেকটি পিরিয়ড আছে দ্য আরিয়ান্স। 3 নম্বর পিরিয়ডে আমরা দেখছি দ্য হিন্দু এবং 4 নম্বর পিরিয়ডে আমরা দেখছি দ্য মুসলিম, এরপরে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপরে দ্য ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ। তো আমরা সবগুলোকে এখন পর্যায়ক্রমে আমরা দেখব যে আসলে কোন আমলে কিভাবে ল্যান্ড লয়ের কী কী বিষয়গুলো আসলে মূলত আলোচিত হয়েছে। তো আমরা যদি একটু স্লাইডে যাই, আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা একটি বিষয় দেখতে পাবো যে এখানে আপনারা একটু দেখেন যে ক্যাটাগরাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ইন ডিফারেন্ট রিজিম। আসলে ডিফারেন্ট রিজিমে যদি আমরা ল্যান্ড লয়ের ইতিহাস জানতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো ক্যাটাগরিক্যালি জানা দরকার, যে এইগুলোই কিন্তু ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাই কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে বর্তমান রূপ লাভ করেছে। তো সেটি যদি আমরা দেখি তাহলে আমরা এখানে কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি, যেমন ট্রেন্ডস ইন ডাইনাস্টিস, মানে আসলে এই আমলগুলো, এই যে 8টি আমল আমরা দেখলাম, রিজিম আমরা দেখলাম, এই রিজিমগুলোতে ডাইনাস্টিস অর্থাৎ কারা শাসন করেছে, কে শাসন করেছে, কাদের দ্বারা শাসন হয়েছে, এটি জানবার দরকার আছে। এরপরে রেভিনিউ সিস্টেম, অর্থাৎ এই শাসন আমলগুলোতে রেভিনিউ সিস্টেমটা কী ছিল, অর্থাৎ প্রত্যেকটি যে 8টি শাসন আমল আমি দেখাবার চেষ্টা করেছি, এই 8টি শাসন আমলে রেভিনিউ সিস্টেম কেমন ছিল। এরপরের পয়েন্টটি আপনারা দেখবেন যে রেভিনিউ কালেক্টর, অর্থাৎ এই শাসন আমলগুলোতে, প্রত্যেকটি শাসন আমলগুলোতে রেভিনিউ কালেক্টর কারা ছিল। এরপরে আছে দেখেন রেভিনিউ পার্সেন্টেজ, অর্থাৎ এই শাসনামলগুলোতে কতটুকু রেভিনিউ কালেক্ট করা হতো, কী পার্সেন্টেজে রেভিনিউটা কালেক্ট করা হতো, সেই বিষয়টা আলোচনা করব। এছাড়া আছে ল্যান্ড অনারশিপ, অর্থাৎ এই শাসনামলগুলোতে ল্যান্ড অনারশিপ সিস্টেমটা কী ছিল, কেউ ল্যান্ড হোল্ড করতে পারতো কিনা, ল্যান্ডের মালিকানা লাভ করতে পারতো কিনা, সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনায় আনব এবং প্রত্যেকটা রিজিমে আমরা আনব। এছাড়া ল্যান্ড ট্রান্সফার পাওয়ার, অর্থাৎ ওই সময়ে প্রত্যেকটা রিজিমে আসলে ল্যান্ড ট্রান্সফার পাওয়ার কেমন ছিল, অর্থাৎ মানুষ জমি হস্তান্তর করতে পারতো কি পারতো না। এছাড়া আরেকটি আছে ল্যান্ড সার্ভেইং, অর্থাৎ জমি জমার যে জরিপ, এই জরিপ সিস্টেম তখন ছিল কিনা, এই বিষয়টিও আমরা দেখার চেষ্টা করব। এছাড়া সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং, অর্থাৎ যে সার্ভে করা হয় সেগুলোর যে একটা রেকর্ড রাখা হয়, সেই রেকর্ড রাখার কোনো সিস্টেম এই রিজিমগুলোতে ছিল কিনা, সেটিও আজকের আলোচনার বিষয়। তো ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই, যে আমরা যে 8টি রিজিম দেখেছিলাম সেই রিজিমগুলোতে আমরা এক এক করে যাই। তো প্রথম যে রিজিমটা দেখেছিলাম সেটা হচ্ছে বিফোর দ্য আরিয়ান্স। আপনারা জানেন যে আরিয়ান্স হচ্ছে এক ধরনের
এথনিক এথনিক একটা কমিউনিটি, এবং এথনিক আমরা বলতে পারি যে এরা মূলত মাইগ্রেটেড জাতি, অর্থাৎ এই সাবকন্টিনেন্টে তারা মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়া থেকে তারা এই কন্টিনেন্টে আসে এবং এখানে এরা বসতি করে এরা কিন্তু এখানে আস্তে আস্তে সেটেল হয়। তো তাদের আমলে আমরা দেখব যে আসলে ল্যান্ড লয়ের কীভাবে বিকাশ লাভ করেছিল। তো বিফোর দ্য অ্যারিয়ান্সে আসলে খুব তেমন বেশি তথ্য উপাত্ত পাওয়া যায় না, তারপরে যতটুকু পাওয়া যায় আমরা এই প্রত্যেকটা পয়েন্ট ধরে, যে পয়েন্টগুলো একটু আগের স্লাইডে আলোচনা করলাম সেটাকে ধরে আমরা এখন আগাবো, যে আসলে বিফোর দ্য আরিয়ান্স অর্থাৎ আরিয়ান্সের আসার পরে একটি সিস্টেম ডেভেলপ করেছিল, এবং তাদের আগে যারা নন আরিয়ান্স তাদের মধ্যে কিভাবে সিস্টেমটা ডেভেলপ করে। তো আমরা যদি প্রথম পয়েন্ট যেটি ছিল ট্রেন্ডস ইন ডাইনেস্টিস, অর্থাৎ হচ্ছে সেখানে শাসক কারা ছিল, সেই শাসকের ট্রেন্ড, অর্থাৎ সেই শাসকের আসলে কাদের দ্বারা শাসিত হতো সেই বিষয়টা আমাদের যদি আমরা একটু কনসিডার করি, তাহলে দেখব, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, যে নো সভারেন অর ট্রেডিশনস রুলস ফর অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কোনো ট্রেডিশনাল কোনো রুলস অ্যাডমিনিস্ট্রেশন বা এগুলো ছিল না। অর্থাৎ একটি জায়গা অঞ্চলকে যদি শাসন করতে হয় তাহলে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন বা একটা ট্রেডিশনাল রুলস এভাবে কোনো কিছুই ছিল না। তাহলে কি ছিল? আমরা যদি পরের পয়েন্টটা দেখি তাহলে দেখব যে পিপল ওয়ার লিড বাই খুমা, অর্থাৎ এই যে খুমা মানে হচ্ছে তাদের দল, মানে এই যে যদি বলি যে আমি একটি অঞ্চল, সে অঞ্চল প্রধান, হ্যাঁ, একটা গ্রাম যদি থাকে তাহলে বলতে হবে গ্রাম প্রধান, এভাবে। তো এই যে খুমা, এই প্রধানকে বলা হতো খুমা। এই খুমা আবার পরবর্তীতে এদের নাম হয়ে গেল পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত বলি আমরা, বা আমরা তাদেরকে ভিলেজ হেড বলি, হ্যাঁ, এরকম কিন্তু আমরা পরবর্তীতে দেখব। তো এই খুমা বলা হতো ওই সময় এদেরকে। তো এই খুমাদের দ্বারাই মূলত কিন্তু সব কিছু চলতো, এবং আপনারা পরবর্তী পয়েন্টটা দেখবেন যে মেম্বার্স অফ দ্য পার্টিকুলার কমিউনিটি ওয়ার কন্ট্রোলড বাই দ্য রুলস অফ দ্যাট খুমা, অর্থাৎ এই যে পার্টিকুলার যে কমিউনিটি ছিল, বিশেষ যে কমিউনিটি ছিল, এই কমিউনিটিগুলো আবার কি হতো, কন্ট্রোলড হতো বাই দ্য রুলস অফ দ্যাট খুমা, অর্থাৎ এই দলপ্রধান বা নেতা আমরা যাই বলি না কেন, তিনি যে রুলসটাকে মনে করতেন যেটি সঠিক, সেটা দিয়েই ওই সময়ে পার্টিকুলার যে কমিউনিটি ছিল সেই কমিউনিটি কিন্তু পরিচালিত হতো। তো এটি হচ্ছে সেখানকার ডাইনেস্টিস, অর্থাৎ তাদের শাসক কারা ছিল, তাহলে তাদেরকে বলা হতো খুমা। তো তারা মূলত কি ল্যান্ড লয়ের ক্ষেত্রে আসলে কিভাবে ডেভেলপ হলো, তাদের ল্যান্ড লয়ের কী ছিল, কী সিস্টেম ছিল। তো তাদের রেভিনিউ সিস্টেম যদি আমরা দেখি, যেহেতু কোনো ট্রেডিশনাল কোনো রুলস ছিল না, সিস্টেম ছিল না, সেই ক্ষেত্রে রেভিনিউ সিস্টেম থাকবে এমনটি ভাবা যায় না। তো দলিল দস্তাবেজে যতটুকু পাওয়া যায় যে রেভিনিউ সিস্টেমে দেয়ার ওয়াজ নো ট্রেডিশনাল রেভিনিউ সিস্টেম, অর্থাৎ ওই সময়ে কোনো ট্রেডিশনাল রেভিনিউ সিস্টেম ছিল না। তবে সামটাইমস পঞ্চায়েত, আমি একটু আগেই বললাম যে খুমাকে পরবর্তীতে কি করা হলো, তাকে আরেকটি নামে অভিহিত করা যায়, সেটা হচ্ছে পঞ্চায়েত। অর্থাৎ এই পঞ্চায়েত কুড কালেক্ট রেভিনিউ ফ্রম দ্য ফার্মার্স, মাঝে মাঝে কী করতে পারতো, কিছু সময়ে যে এই খুমা বা পঞ্চায়েত আমরা যাই বলি না কেন, সে মাঝে মাঝে ফার্মার্সদের কাছ থেকে সে কিন্তু রেভিনিউ কালেক্ট করতে পারতো। কী জন্য কালেক্ট করতে পারতো? ফর নেসেসারি, যদি প্রয়োজন হতো, ইফ ইট নেসেসারি, যদি এটা প্রয়োজন হতো যে সমাজের কোনো কাজে বা প্রয়োজনে তাদের লাগবে, সেই ক্ষেত্রে তারা এটা রেভিনিউ ধার্য করতে পারত। তবে মনে রাখতে হবে যে এই আমলে, অর্থাৎ বিফোর দ্য অ্যারিয়ান্সের আগে এই সমাজ ব্যবস্থায় কোনো ধরনের কোনো ট্র্যাডিশনাল রেভিনিউ সিস্টেম ছিল না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ট্র্যাডিশনাল না থাকলেও তারা কিন্তু প্রয়োজনের সময় এই পঞ্চায়েত বা আমরা খুমা যাই বলি, সে কিন্তু রেভিনিউ কালেক্ট করতে পারতো। তাহলে সে রেভিনিউ যে কালেক্ট করতে পারতো, আমরা যদি পরবর্তী পয়েন্টে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ কালেক্টর, তাহলে ওই সময় রেভিনিউ কালেক্টর কে ছিল? রেভিনিউ কালেক্টর অবশ্যই ছিল পঞ্চায়েত। তাহলে এইভাবে কিন্তু কোনো রেভিনিউ কালেক্টর ছিল না, কারণ ওইভাবে কোনো সিস্টেম ছিল না। তবে হ্যাঁ, আমরা দেখলাম যে একটু আগে, ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় ফর দ্য কমিউনিটি পারপাসে যদি প্রয়োজন হয়, পঞ্চায়েত কুড কালেক্ট রেভিনিউ, তাহলে মনে করতে হবে যে ওই সময় রেভিনিউ কালেক্ট করার দায়িত্বও ছিল পঞ্চায়েতের উপরে।
তো আশা করি আপনারা এই তিনটা পয়েন্ট বুঝতে পেরেছেন। তো আমরা পরের স্লাইডে যাই এবং পরের স্লাইডে গেলে আমরা পরবর্তী আরও কিছু বিষয় দেখতে পাবো যে বিফোর দ্য আরিয়ান্সে আমরা কি কি দেখলাম। তো আরেকটি বিষয় আছে, যেমন আমরা যদি এখন দেখি যে রেভিনিউ পার্সেন্টেজ, এই পয়েন্টটাতে যদি দেখি যে আসলে ওখানে রেভিনিউ পার্সেন্টেজ কী ছিল, অর্থাৎ রেভিনিউ যদি প্রয়োজনের তাগিদে পঞ্চায়েত বা ক্ষমা তিনি ধার্য করতেন, তো এই ক্ষেত্রে আসলে পার্সেন্টেজ কী ছিল। যেহেতু কোনো ট্র্যাডিশনাল কোনো সিস্টেম ছিল না, মোটামুটি কোনো স্পেসিফাইড কোনো রুল ছিল না, ধরেই নেওয়া যায় আসলে কোনো রেভিনিউ ধার্যই করা যেখানে হতো না, সেখানে পার্সেন্টেজটা তো আসলে থাকার কথা না। তো এই কারণে জেনারেলি নো রেভিনিউ ওয়াজ ইম্পোজড অন দ্য ল্যান্ড কাল্টিভেটার্স, অর্থাৎ যারা ফার্মার্স ছিল, যারা চাষাবাদ করতো, তাদের উপরে কিন্তু কোনো রেভিনিউ ধার্য করার সুযোগ ছিল না। তবে হ্যাঁ, যেটি পয়েন্টে একটু আগেও বললাম যে যদি নেসেসারি প্রয়োজন হতো ফর দ্য কমিউনিটি পারপাস, সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত তিনি কি করতে পারতেন, তিনি রেভিনিউ ধার্য করতে পারতেন। তাহলে সেই ক্ষেত্রে এটি তার ডিসক্রিশনারি ছিল, অর্থাৎ তিনি যেটা করতেন যে অ্যানি পোর্শন, যে কোনো একটা পোর্শন ধার্য করতেন অন দ্য প্রডিউসড ক্রপস, অর্থাৎ যে শস্যটা উৎপাদিত শস্য তার উপরে তিনি একটা যে কোনো পোর্শন তিনি ধার্য করে দিতেন। তবে এটা কোনো ফিক্সড কিছু ছিল না, তিনি যেমনটি মনে করতেন তেমনটি তিনি ধার্য করতে পারতেন। তো এই ছিল মোটামুটি রেভিনিউ পার্সেন্টেজের কনসেপ্ট। এছাড়া আরেকটি বিষয়, যে পরবর্তী পয়েন্ট, যেটা ল্যান্ড অনারশিপ, যে ওই সময়ে আসলে ল্যান্ড অনারশিপ বলে কি ছিল। বুঝতেই পারছেন যে যেহেতু একটা কমিউনিটি, একটা পার্টিকুলার কমিউনিটি, সেখানে কোনো ট্র্যাডিশনাল কোনো সিস্টেম ছিল না, অর্থাৎ কোনো মানে স্পেসিফিক কোনো রুলস রেগুলেশন ছিল না। তো যেই কারণে ল্যান্ড অনারশিপ না থাকাটাই মানে এটি সঠিক বলে মনে হচ্ছে, এবং সেটিই সত্য যে সেখানে কোনো প্রাইভেট অনারশিপ ছিল না। যদি প্রাইভেট অনারশিপ না থাকে তাহলে কি ছিল, তাহলে অবশ্যই তখন যে কমিউনিটি প্রধান ছিলেন খুমা, তিনি মূলত কিন্তু এই প্রপার্টিগুলো হোল্ড করতে পারত, অর্থাৎ তার নামেই প্রপার্টিগুলো কিন্তু থাকতো, অর্থাৎ তার মালিকানা থাকতো মূলত খুমার নামে। এই যে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে লেটার নেমড অ্যাজ পঞ্চায়েত, পরবর্তীতে তার নাম হয়েছিল পঞ্চায়েত, কিন্তু প্রথম দিকে নাম ছিল খুমা। তো এই খুমা মূলত ল্যান্ডের মালিকানা লাভ করতো। তাহলে মালিক ছিল খুমা, আর অন্যান্য যারা ছিল তারা মূলত কাল্টিভেটর ছিল, চাষাবাদ করতো, কিন্তু তারা কোনো অনারশিপ লাভ করতে পারত না, অর্থাৎ দেয়ার ওয়াজ নো প্রাইভেট অনারশিপ ইন দ্যাট রিজিম। ল্যান্ড ট্রান্সফার পাওয়ার, যেহেতু ল্যান্ড অনারশিপ নেই, সেক্ষেত্রে ল্যান্ড ট্রান্সফার পাওয়ার না থাকাটাই স্বাভাবিক, এবং সেটি অর্থাৎ নো পাওয়ার অফ ট্রান্সফার, অর্থাৎ সম্পত্তি হস্তান্তরের কোনো ধরনের কোনো পাওয়ার ছিল না। তবে যদি প্রয়োজন হতো, ট্রান্সফার পাওয়ার ছিল না, যদি প্রয়োজন হতো, একটু স্লাইডে যদি আপনারা একটু দেখেন যে ইফ নেসেসারি ওয়ান কুড কাল্টিভেট অ্যানাদার আনইউজড কাল্টিভেটেড ল্যান্ড, তবে কেউ যদি প্রয়োজন হতো কারো, তাহলে অন্য কারো আনইউজড কাল্টিভেটেড ল্যান্ড, অর্থাৎ কারো একজন কাল্টিভেট করছে না, আনইউজড আছে, সেটি কিন্তু সে আবার ব্যবহার করতে পারত। তো এই বিষয়টি ক্লিয়ার আশা করি। আরেকটি দুটি পয়েন্ট আছে, যে ল্যান্ড সার্ভেইং এবং সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং, যেখানে ল্যান্ড সম্পর্কিত কোনো স্পেসিফিক কোনো রুলস রেগুলেশন ছিল না, সেক্ষেত্রে কেউ মালিকানা লাভ করতে পারতো না, কোনো রেভিনিউ আরোপ করা হতো না, রেভিনিউ পার্সেন্টেজ ছিল না, অনারশিপ ছিল না, ট্রান্সফার পাওয়ার ছিল না, সেই ক্ষেত্রে ল্যান্ড সার্ভে এবং ল্যান্ড রিলেটেড রেকর্ড কিপিং এই সিস্টেমটাও ছিল না। এবং যদি দলিল দস্তাবেজ বা এই সংক্রান্ত ইতিহাস দেখা হয়, তাহলে দেখা যাবে যে এই সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত ওভাবে পাওয়া যায় না। তো দ্যাটস অল, যে এটাই ছিল মূলত আমরা যে বিফোর আরিয়ান পিরিয়ড। তো এখন আমরা চলে যাব পরবর্তী সেশনে, যে আসলে আরিয়ান পিরিয়ডটা কী ছিল, এটি গুরুত্বপূর্ণ। তো এই পিরিয়ডটা আমরা দেখি 600 বিসি থেকে 700 এডি এই পর্যন্ত সময়ের জন্য এটি ছিল। তো এই সময়ে আসলে আমরা যদি দেখি যে আরিয়ান পিরিয়ডটায় কীভাবে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ছিল বা ল্যান্ড লয়ের কীভাবে ডেভেলপমেন্ট হলো।
তো সেখানে যদি আবার ওই প্রথম পয়েন্ট ধরে আসি যে ট্রেন্ডস ইন ডাইনেস্টিস, অর্থাৎ ওই সময়ের কারা শাসক ছিল। ওই সময়ের শাসক বলতে ওই সময়ে যে বিষয়টা ছিল এটি খুব ইন্টারেস্টিং। আমরা অনেকেই হয়তো জানি না যে ক্লান সিস্টেম হচ্ছেন এমন যে সেখানে যাদের ব্লাড রিলেশনশিপ থাকবে একটা কমিউনিটি, অর্থাৎ আরিয়ান্স আমি একটু আগে প্রথমে বলেছি, আবার একটু বলে নিই যে আরিয়ান্সটা কিন্তু মাইগ্রেটেড একটা জাতি, অর্থাৎ তারা মাইগ্রেশন করে তারা কিন্তু এই কন্টিনেন্টে আসছে। কোথা থেকে আসলো? তারা মধ্য এশিয়া অথবা পশ্চিম এশিয়া থেকে আসছে ধারণা করা হয়। এবং তারা এসে এখানে নন এরিয়ান যারা ছিল তাদেরকে কিন্তু তারা যুদ্ধের মাধ্যমে এখানে জয় করেছিল এবং জয় করে এখানে বসতি স্থাপন করেছিল। তো তাদের যে ডাইনেস্টি সিস্টেমটা, অর্থাৎ তাদের যে শাসক যারা ছিলেন, তো ক্লান সিস্টেম যেহেতু ছিল সেখানে ক্লান হেড অর্থাৎ একজন হেড থাকতেন এবং সেই হেডই মূলত তিনি শাসন করতেন ওই সিস্টেমটাকে। তবে এটাকে বলা হতো ক্লান সিস্টেম। ক্লান হচ্ছে যারা ব্লাড রিলেশনশিপ আছে তারা একটা কমিউনিটি করতো, এবং অন্য যারা ব্লাড রিলেশনশিপে থাকবে তারা কিন্তু আবার ওই কমিউনিটি ঢুকতে পারতো না। অর্থাৎ প্রত্যেকের এই ক্লান সিস্টেম ছোট 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 দলে ভাগ হয়ে এরা বসবাস করত, এবং সেই দলে শুধু রক্তের সম্পর্কের লোকজন থাকতো, অন্যদের কিন্তু সেখানে এন্ট্রি ছিল না, অন্যরা সেখানে আসতে পারতো না। তো আমরা একটু দেখে নিই যে এখানে আসলে কি আছে। এখানে যে বিষয়টা ছিল একটু লক্ষণীয়, আপনারা দেখেন যে ট্রেন্ড ইন ডাইনেস্টিসে যদি আমরা যাই তাহলে আপনি দেখবেন যে 3 নম্বর পয়েন্টটা যদি আমি একটু দেখাবার চেষ্টা করি যে অ্যানি মেম্বার্স অফ দ্য ক্লান হ্যাড ইকুয়াল রাইটস ওভার ল্যান্ড ইন এ পার্টিকুলার প্লেস। অর্থাৎ এই ক্লান সিস্টেমে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মেম্বার্স, এই যে তার একটি ছোট 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 দল যেটাকে আমরা ক্লান বলছি, এইখানে প্রত্যেকটা মেম্বারের ছিল একটা ইকুয়াল রাইটস, অর্থাৎ সম্পত্তির উপরে তাদের একটা ইকুয়াল রাইটস ছিল। এটি খুব ইন্টারেস্টিং। এরপরের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে রেভিনিউ সিস্টেম। তাদের রেভিনিউ সিস্টেম কেমন ছিল? তো রেভিনিউ সিস্টেম এই ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, রেভিনিউ সিস্টেম কিন্তু আমরা বিফোর আরিয়ান্সে আমরা দেখি যে না, রেভিনিউ সিস্টেম অভাবে ছিল না, কিন্তু এখানে এসে দেখছি যে এখানে কিন্তু রেভিনিউ সিস্টেম আছে। এবং সেই রেভিনিউ সিস্টেমটা হচ্ছে যে এই আমলে রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউসড করা হলো এবং রেভিনিউ ধার্য করা হতো। তবে ধার্য করা হতো একটি শর্ত আরোপ করে, সেটি হচ্ছে ইরিগেশন ফ্যাসিলিটিস, অর্থাৎ যাকে যেভাবে চাষাবাদের সুযোগ সুবিধা দেওয়া হতো তার উপরে সেভাবে একটা রেভিনিউ ধার্য করার সিস্টেম সেখানে প্রচলিত ছিল বা করা হয়েছিল। এর পরের পয়েন্টটি যেটি আলোচনায় আসে সেটি হচ্ছে রেভিনিউ কালেক্টর, অর্থাৎ তখনকার সময় তাহলে রেভিনিউ কালেক্টর কে ছিল? তাহলে ধরেও নেওয়া যায় যেহেতু হেড অফ দ্য ক্লান, যেহেতু একটা ক্লান সিস্টেম ছিল, একটা ট্রাইবাল গ্রুপ ছিল, তো এই যে ক্লান, এই ক্লানরাই মূলত কী করত? ফার্মার্সরা এই ক্লানদের কাছে এই জমা দিত। অর্থাৎ এখানে কালেক্টর ছিল মূলত ক্লান, হেড অফ দ্য ক্লান, অর্থাৎ যিনি প্রধান ছিলেন তিনি মূলত এই রেভিনিউটাকে কালেক্ট করত। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে দেখব যে রেভিনিউ পার্সেন্টেজ কি ছিল। ওকে, রেভিনিউ পার্সেন্টেজে যদি আমরা যাই আমরা দেখি যে এই আমলে যেহেতু রেভিনিউ কালেকশন স্টার্ট হয়েছিল, আপনারা দেখলেন যে আগের স্লাইডে আমি বলবার চেষ্টা করেছি যে রেভিনিউ কালেকশন হয়েছে, রেভিনিউ ইম্পোজড হয়েছে। তো সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা ছিল যে এ পার্ট অফ দ্য প্রডিউসড ক্রপস ওয়াজ ইম্পোজড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যেহেতু ক্লান ছিল, ক্লান হেড ছিল, তো হেড অফ দ্য ক্লান তিনি কি করতেন যে পার্ট অফ দ্য প্রডিউসড ক্রপস, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্ট, সেটাই হাফ বা ওভাবে কোনো স্পেসিফিক কোনো কিছু দলের দস্তাবেজে পাওয়া যায় না, এতটুকুই পাওয়া যায়, সেটা হচ্ছে পার্ট অফ দ্য প্রডিউসড ক্রপস, যে কোনো একটি অংশ সে ধার্য করত এবং এটিই ছিল মূলত ওই সময়ের পার্সেন্টেজ, সে যেটা মনে করত। এর পরের পয়েন্ট যেটি আসে সেটি হচ্ছে ল্যান্ড অনারশিপ, অর্থাৎ ল্যান্ড অনারশিপ সিস্টেমটা ওই সময় কি ছিল। দেখবেন যে ল্যান্ড অনারশিপ বলতে এখানে ছিল নো কমন প্রপার্টি, অর্থাৎ কোনো কমন প্রপার্টি ছিল না। আগে আমরা বিফোর আরিয়ান পিরিয়ডে যেটা দেখলাম যে কমন বলতে সবই ছিল হেডের মালিকানা, তো সেই ক্ষেত্রে বলা যেত যেটা পাবলিক, সবারই সম্পত্তি। কিন্তু এখানে এসে দেখা গেল যে না, কোনো কমন প্রপার্টি ছিল না। এই ফ্যামিলিগুলো, যারা ক্লান সিস্টেমে যারা ফ্যামিলি ছিল, এদের উপরে কি করা হলো,
একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হতো, অর্থাৎ হেড অফ দ্য ক্লান যিনি ছিলেন তিনি কি করতেন, এই যে এই ল্যান্ডগুলো যে ফ্যামিলিগুলো ছিল যারা ব্লাড রিলেশনে একটা ক্লাস্টার তৈরি করত, তারা তাদের কাছে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউট করত এবং ইকুইটেবল ডিস্ট্রিবিউট করতে প্রত্যেক ফ্যামিলি যেন সম সম্পত্তি পায় সেই বিষয়টি তিনি নিশ্চিত করতেন। তিনি অ্যাডমিনিস্ট্রেশনটা এভাবে চালাতেন। তো ভাগ করে দেওয়ার পরে ওই পার্টিকুলার ল্যান্ড এবং পার্টিকুলার প্লট সেটা কার অনারশিপে থাকতো, অর্থাৎ যে ফ্যামিলিকে এটা ভাগ করে দেওয়া হতো, যার কাছে এটা দেওয়া হতো, তিনি মূলত এটাকে বিলং করতেন। তো আমরা আরেকটি পয়েন্ট হচ্ছে ল্যান্ড ট্রান্সফার পাওয়ার। ল্যান্ড ট্রান্সফার পাওয়ার তাহলে কেমন ছিল? তো আমরা ল্যান্ড ট্রান্সফার পাওয়ার হলো যে যদিও তাকে একে ইকুইটেবল একটা ডিস্ট্রিবিউশন করে তার উপরে সম্পত্তি হেড অফ দ্য ক্লান তিনি এটি দিতেন, কিন্তু দিলেও এটি মনে রাখতে হবে যে ওই সময়ে ল্যান্ড ট্রান্সফার করা যেত, কিন্তু তাতে অবশ্যই যিনি পার্মানেন্ট সেটেল, অর্থাৎ যাকে পার্মানেন্টলি দেওয়া হলো, বলা হলো যে হ্যাঁ আপনাকে এটা দেওয়া হলো, ক্লান হেড দিয়ে দিত যে এই পরিবারকে এইটা দেওয়া হলো, এই পরিবারকে এটা দেওয়া হলো, সেটি তার কনসেন্ট ছাড়া, অর্থাৎ who was the permanent settler, without the consent of that person no one could transfer his allocated land, অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পত্তি সে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারত না। তাহলে পার্মানেন্ট সেটেলার যিনি ছিল তার অনুমতি ছাড়া কিন্তু কোনোভাবেই এটি হস্তান্তর করার সুযোগ ছিল না। এরপরে যেটি ছিল ল্যান্ড সার্ভে এবং সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং। এটা আমরা আগের মতোই, অর্থাৎ বিফোর এরিয়ান পিরিয়ডে যে ধরনের বিধিবিধান ছিল এখানেও তাই, অর্থাৎ এখানে ওইভাবে কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায় না যে ল্যান্ড সার্ভে এবং সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং এগুলো আসলে আরিয়ান পিরিয়ডেও কিন্তু ওইভাবে শুরু হয় নাই। হ্যাঁ, এই ধরনের কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায় না। তো ওকে, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ যে মূল পিরিয়ড যেটা আমরা সাধারণত জানি যে এই ল্যান্ড লয় ডেভেলপমেন্ট বলতে আমরা হিন্দু আমল, মুসলিম আমল এবং ব্রিটিশ আমল, এই আমলগুলো আমরা জানি, কিন্তু এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো কিন্তু আসলে আলোচনায় অনেক সময় অনেক বইতে আসে না। তো এই জন্য এই বিষয়টা জেনে রাখা ভালো যে আসলে হিন্দু আমলের আগেও একটি আমল ছিল, সেগুলো আমাদের কিন্তু একটু টাচ করতে হবে এবং দেখতে হবে। তো আমরা এখন হিন্দু আমল আমরা চলে যাব। তো হিন্দু আমল আমরা দেখি যে আসলে হিন্দু আমলে কিভাবে ল্যান্ড লয়ের ডেভেলপমেন্ট হয়েছিল। ওকে ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখবেন যে এই ক্ষেত্রেও আমরা সেই কয়েকটি পয়েন্টকেই আলোচনা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা আমলে যেভাবে করেছি এটাও সেভাবে। ট্রেন্ডস ইন ডাইনেস্টিস, অর্থাৎ এই হিন্দু আমলের শাসক কারা ছিল। তবে একটু খেয়াল করবেন যে হিন্দু আমলের যে শুরু সেটি কিন্তু 320 বিসি থেকে 1202, অর্থাৎ অনেক সময় সো কোয়ালিটি বলা হয়ে থাকে যে আসলে হিন্দু আমলটা কিন্তু ওই যে অ্যারিয়ান যে আমলটা, সেই আমলটাও কিন্তু কভার করে। হ্যাঁ, অ্যারিয়ান আমল যে আমলে শুরু হয়েছিল সেটা কিন্তু 300 বিসি, কিন্তু তারও আগে। সুতরাং এই যে 300 বিসি শব্দটি বলা হচ্ছে, অর্থাৎ এই 300 বিসি থেকে 1202 এর মধ্যে কিন্তু অ্যারিয়ান পিরিয়ডের সময়কালটা। সুতরাং অনেক সময় এটি বলা হয়ে থাকে যে হিন্দু পিরিয়ডই, অ্যারিয়ান পিরিয়ডটি মূলত হিন্দু পিরিয়ডেরই অন্তর্ভুক্ত। তো যাই হোক, সেটি আস্তে আস্তে আলোচনায় আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে সে আলোচনা আছে। তো আমরা ট্রেন্ড ইন ডাইনেস্টিস আমরা যদি দেখি যে আসলে কে শাসক ছিল, আমরা হিন্দু আমল বিভিন্ন শাসকদের আমরা নাম, মানে বিভিন্ন শাসন আমল ছিল। হ্যাঁ, যেমন মৌর্য ডাইনেস্টি ছিল, গুপ্ত ডাইনেস্টি ছিল, তারপরে পাল ডাইনেস্টি ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে দেভা ডাইনেস্টি ছিল, হ্যাঁ, তারপরে সেন বংশ, আমরা বিভিন্ন বংশ জানি, পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, হ্যাঁ, মৌর্য বংশ, এগুলো বিভিন্ন বংশের নাম কিন্তু আমরা জানি। এবং এরাই কিন্তু হিন্দু রাজা, এরাই কিন্তু শাসন করেছে এক সময়। তো এগুলোর আমরা বিভিন্ন বইপত্রে নাম জানি এবং শুনেছি। তো এরাই মূলত হিন্দু আমলের শাসক ছিল এবং এদের হাত ধরেই মূলত তখনকার শাসন কার্য পরিচালিত হতো। তো আমরা দেখব যে আসলে তারা কিভাবে পরিচালনা করতেন। তো প্রথমে যদি আমি রেভিনিউ সিস্টেমটা দেখি, যে রেভিনিউ সিস্টেম কিন্তু 321, অর্থাৎ 320-এর পরে আমরা যখন 321 টাকাকে দেখব তখন কিন্তু একটা রেভিনিউ সিস্টেম, অর্থাৎ আরিয়ানেও আমরা যে ধরনের সিস্টেম দেখেছি এখানেও কিন্তু একই সিস্টেম, অর্থাৎ যেহেতু আরিয়ান পিরিয়ডটা হিন্দু পিরিয়ডের অন্তর্ভুক্ত, সুতরাং রেভিনিউ সিস্টেমটা একই ছিল। যে রেভিনিউ সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যান্ড ইম্পোজড ডিপেন্ডিং অন ইরিগেশন ফ্যাসিলিটিস, অর্থাৎ একটা ইরিগেশন ফ্যাসিলিটিসের উপরে
ভিত্তি করেই মূলত যার আগে যেভাবে দেওয়া হতো সেভাবে একটা রেভিনিউ সিস্টেম ধার্য করা হতো। এরপরে যে পয়েন্টে আসে রেভিনিউ কালেক্টর, অর্থাৎ কে ছিল হিন্দু আমলে কিন্তু এই যে আগে আমরা বলতাম যেটাকে ক্লান হেড বলতাম, পঞ্চায়েত বলেছি, হ্যাঁ, এদেরকে হিন্দু আইনে এসে বলা হলো গ্রাম প্রধান। তো এই গ্রাম প্রধান তিনি কি করতেন, তাকে বলা হতো হেড অফ দ্য ভিলেজ। তো হেড অফ দ্য ভিলেজ উনি কি করতেন, তিনি ফার্মার্সদের কাছ থেকে রেভিনিউ কালেক্ট করতেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ যিনি মূল শাসক ছিলেন তার পক্ষ হয়ে গ্রাম্য প্রধান তিনি মূলত রেভিনিউটা কালেক্ট করতেন, অর্থাৎ রেভিনিউ ইম্পোজ হতো এবং রেভিনিউ কালেক্ট হতো। ওকে, এরপরে রেভিনিউ পার্সেন্টেজ, এইটাই খুব ইন্টারেস্টিং। এখানে এসে আমরা একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি যে রেভিনিউ পার্সেন্টেজ ওয়াজ ফিক্সড অ্যাট 1/3, 1/4, 1/6 অফ দ্য প্রডিউসড ক্রপস অন দ্য বেসিস অফ ইরিগেশন ফ্যাসিলিটিস, অর্থাৎ ইরিগেশন ফ্যাসিলিটিসের উপরে এখানে আমরা দেখছি এটা একটা স্পেসিফিক একটা অংশ বলা হচ্ছে, অর্থাৎ ফ্যাসিলিটিসের উপরে এই ক্ষেত্রে বলা হলো যে রেভিনিউ পার্সেন্টেজ কম বেশি হতে পারে, কারো ক্ষেত্রে 1/3 হতে পারে, কারো ক্ষেত্রে 1/4 ধার্য করতো তারা, কারো ক্ষেত্রে 1/6 ধার্য করতো। সুতরাং এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কিন্তু একটা স্পেসিফিক পোর্শন আমরা দলিল দস্তাবেজে দেখতে পাই যে সেখানে একটা স্পেসিফিক পোর্শন ছিল, যে পোর্শন ওয়াইজ কিন্তু সেখানে রেভিনিউ পার্সেন্টেজ করা হতো। ওকে, আমরা এটাও দেখলাম। তো আমরা একটু নেক্সট স্লাইডে যাব যে আসলে হিন্দু পিরিয়ডে আর কি কি আছে। তো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আসি, যে সেটি হচ্ছে ল্যান্ড অনারশিপ। আসলে ল্যান্ড অনারশিপ কি ছিল? সাধারণত 700 এডি পর্যন্ত এই হিন্দু আমলে রাজাই সমস্ত সম্পত্তির মালিক ছিল, অর্থাৎ মূলত কিং উনি কিন্তু সম্পত্তি হোল্ড করতেন এবং উনি মালিক ছিলেন। তবে হ্যাঁ, একটি বিধিবিধান ছিল যে এনিওয়ান হু ক্লিয়ার্স জঙ্গলস অর মেক ইট ফিট ফর কাল্টিভেশন মে অ্যাকুয়ার ল্যান্ড অনারশিপ সাবজেক্ট টু পেমেন্ট অফ রেভিনিউ, অর্থাৎ কেউ যদি তখন জঙ্গল পরিষ্কার করত এবং জঙ্গল পরিষ্কার করে সেটাকে যদি চাষের উপযোগী করে তুলতে পারত, তাহলে সে একটা রেভিনিউ দিয়ে সরকারকে সে কিন্তু সেই জায়গাটা হোল্ড করতে পারত। এবং সেটাই কিন্তু বিভিন্ন পরবর্তীতে এই যে একটি প্রাইভেট অনারশিপ পাওয়ার যে একটা শুরু, এই শুরু কিন্তু হিন্দু আমলে এই প্রাইভেট অনারশিপ, এই যে শুরু, এটাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন ম্যানার চেঞ্জ হয়েছে এবং বিভিন্নভাবে মানুষ কিন্তু এখন সম্পত্তি ধারণ করতে পারে। তাহলে এখান থেকে কিন্তু ল্যান্ড অনারশিপটা আমরা দেখছি যে একটা শুরু হলো কিন্তু। হ্যাঁ, তো এরপরের পয়েন্ট আমরা যেটা দেখলাম যে ল্যান্ড ট্রান্সফার পাওয়ার। আসলে ল্যান্ড ট্রান্সফার পাওয়ারটা এইভাবে যে যেহেতু ল্যান্ডগুলো আমরা দেখলাম যে হিন্দু আমলেও কিন্তু কিং অর্থাৎ রাজার নামেই কিন্তু সব সম্পত্তি ছিল, সুতরাং কোনো ব্যক্তি কিন্তু এটি পারচেস করতে পারতো না ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ পার্সোনাল ইউজে সে কিন্তু পারচেস করতে পারতো না, মালিকানা নিতে পারতো না। তবে হ্যাঁ, ওয়ান কুড পারচেস ফ্রম দ্য কিং ফর ডোনেশন আর ওয়ার্শিপ, কেউ যদি কোনো কিছু দান করতো, একটা মন্দিরে কিছু দান করবে, হ্যাঁ, মন্দির করার জন্য সে দান করতে চায় সরকারের কাছ থেকে কিনে, সে কিন্তু সেটি পারতো। সুতরাং ফর ডোনেশন পারপাস অর ওয়ার্শিপ অথবা প্রার্থনার জন্য সে কিন্তু এটি দান মানে কিনতে পারতো সরকারের কাছে, এবং সেটা তাকে কোনো হসপিটাল বা কোনো স্কুল, উপাসনালয়, এইসব পারপাসে সে কিন্তু ক্রয় করতে পারতো। সুতরাং ওইভাবে কিন্তু কোনো ল্যান্ড ট্রান্সফার পাওয়ার অধিকার ছিল না। ওকে, আমরা যদি শেষ স্লাইডটায় আমরা যাই, এখানে আমরা যদি দেখি যে ল্যান্ড সার্ভেইংটা কী ছিল। হ্যাঁ, এটি খুব ইন্টারেস্টিং যে এই হিন্দু আমলে কিন্তু 500 বিসিতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ওয়াজ সার্ভেইড অ্যান্ড ক্যাটাগরাইজড অন দ্য বেসিস অফ প্রডিউসড ক্রপস, অর্থাৎ এই 500 বিসি হতে ল্যান্ড সার্ভে শুরু হলো এবং ল্যান্ডের একটা ক্যাটাগরাইজড করা হলো যে প্রডিউসড ক্রপস কোন কোন মানে জমিতে কী ধরনের ফসল উৎপাদিত হচ্ছে, এর কিন্তু একটা ক্যাটাগরি কিন্তু এখন করা হলো, এবং ক্যাটাগরাইজড করেই কিন্তু সেটা একটা সার্ভে করা হলো, এবং সার্ভে শুরু হলো কিন্তু ইন 500 বিসিতে প্রথম। এবং সেই ক্ষেত্রে এই যে জমির যে আমরা সার্ভে করি বা জমির কতটুকু মাপ হবে কি হবে, সেই ক্ষেত্রে আমরা দেখি যে 3টি ডিস্টিংটিভ কিছু মেজার্ড ইউনিট ছিল। সেই ইউনিটগুলো মূলত যখন মেজার করা হতো, এই ইউনিটগুলো দিয়ে মূলত পরিমাপ করা হতো। একটা ইউনিটকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ ইউনিট ছিল হচ্ছে কুলু বাপ, তারপরে ছিল ড্রোন বাপ, আর একটা ছিল আর বাপ, অর্থাৎ এই যে কুলো, ড্রোন এবং আর, এগুলো ছিল হচ্ছে
একক ইউনিট, জমি পরিমাপের একক, আমরা যা এখন বিভিন্ন একক ব্যবহার করি জমি পরিমাপে, এগুলো তখন এই এককগুলো ব্যবহার করে জমির পরিমাপ করা হতো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনারা দেখলেন যে হিন্দু আমলেই কিন্তু আসলে মূলত অনেকগুলো, যেমন ল্যান্ড সার্ভিং শুরু হলো, হ্যাঁ, তারপরে ট্যাক্স আরোপ করা অর্থাৎ রেভিনিউ আরোপ করার বিষয়টি হলো, তারপরে রেভিনিউ পার্সেন্টেজ এই বিষয়টা আসলো। এছাড়াও সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং, শেষ পয়েন্টটাতে যদি আমরা যাই হিন্দু আমলে, তাহলে দেখব যে এই যে সার্ভে রিলেটেড রেকর্ড কিপিং, এটি কিন্তু হিন্দু আমলে শুরু হয়েছিল, যেখানে টোটাল ল্যান্ড এরিয়া, অনারশিপ রাইটস, ক্যাটাগরি অফ ল্যান্ড এবং আদার ইস্যুস, যেমন যেমন রেজিস্টার্ড, মেইনটেন অ্যান্ড সেফট অফ ফার্দার ইউজ, অর্থাৎ এই যে টোটাল এরিয়া অফ ল্যান্ড, অনারশিপ রাইটস, ক্যাটাগরি অফ ল্যান্ড, আদার ইস্যু যা যা ছিল সবগুলো কী হতো, রেজিস্টার্ড হতো এবং সেগুলো মেইনটেন হতো, তো সেভ হতো ফর ফার্দার ইউজ, যাতে ভবিষ্যতে এটাকে কাজে লাগানো যায়, জমির একটা হিসাব পাওয়া যায়, হ্যাঁ, জমির উপরে কার অধিকার আছে সেই বিষয়টা যাতে নিশ্চিত করা যায়, ক্যাটাগরি করা যায় যাতে জমি। তো আমরা দেখলাম যে এই সার্ভে রিলেটেড রেকর্ড কিপিংয়ের বিষয়টা কিন্তু মোটামুটি হিন্দু আমলে কিন্তু শুরু হয়েছিল। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এগুলো মূলত খোদাই করে রাখা হতো তাল গাছের পাতায়, হ্যাঁ, তাল গাছের পাতায় এগুলো খোদাই করে রাখা হতো, অথবা আদার ম্যাটেরিয়ালস, অন্য যে ম্যাটেরিয়াল যেগুলো লেখার মতো ছিল তৎকালে, সেগুলোর উপরে এগুলো লিখে রাখা হতো, যাতে ভবিষ্যতে এগুলো সংরক্ষণ করা হতো, যাতে ভবিষ্যতে এগুলো ফার্দার ইউজ করা যায় বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। তো আজকে এ পর্যন্তই, ইন্ট্রোডাক্টরি ক্লাসের দ্বিতীয় ক্লাস আজকে শেষ হলো। তো পরবর্তী ক্লাস আমি ইনশাল্লাহ খুব দ্রুতই আপলোড করব, এবং সেই ক্লাসটি থাকবে যে মুসলিম আমল সহ অন্যান্য যে আমলগুলো, রেজিমগুলো আলোচনায় আসেনি সেগুলো আমাদের আলোচনায় আসবে। তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন যাতে আমি দ্রুতই বিষয়টা দিতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।